আসসালামু আলাইকুম, আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। এই করোনার ক্রান্তিকালে সবাই ঘরে থাকি এবং সবাই সুস্থ থাকার জন্য ঘরে থাকার চেষ্টা করি। আজকে আমরা জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য আমরা যে ঘরে বসে প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতির জন্য আজকে আমরা যেই অধ্যায়টা বা যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই প্রবন্ধটির লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো লেখক পরিচিতি থেকে। আমরা অবশ্যই সবকিছু জানার চেষ্টা করব লেখক পরিচিতি থেকে। তার আগে আমি দুই একটি কথা বলে নেই যে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশে কতটুকু। বঙ্গবন্ধু হচ্ছে শুধু বাংলাদেশ স্বাধীনতার স্থপতি, এককভাবে তিনি বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনের অপরিসীম অবদান তার। তিনি বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, আর যতদিন বেঁচে ছিলেন ততদিন এই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমরা এটা অবশ্যই আগে পড়ি, তাহলে কতটুকু ছিলেন তাহলে আমরা সবাই আরো বেশি জানতে পারবো। পূর্বকথা বলছে 1969 সালের গণ অভ্যুত্থান। তাহলে বাংলাদেশের গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল? 1969 সালে। আমরা অবশ্যই প্রশ্নটাকে আন্ডারলাইন করব, উত্তরটাকে গোল দাগ দিব। তাহলে বাংলাদেশের গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল? 1969 সালে। গণ অভ্যুত্থানটা কি? গণ অভ্যুত্থান শব্দের অর্থ জনগণের আন্দোলনকে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলে। তাহলে গণ আন্দোলনকে গণ অভ্যুত্থান বলে। যে আন্দোলনটার শর্ত হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। তাহলে যে আন্দোলন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে হয় তাকে কোন আন্দোলন বা কোন অভ্যুত্থান বলে? তাকে গণ আন্দোলন বলে। তাহলে গণ অভ্যুত্থান শব্দের অর্থ জনতার আন্দোলনকে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলে। তা বাংলাদেশের গণ অভ্যুত্থান কত সালে হয়েছিল? 1969 সালে। প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক এক নায়ক। সামরিক শব্দের অর্থ সেনা কর্তৃক বা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত এক নায়ক। রাষ্ট্রের যে উপাদানগুলো, রাষ্ট্রের যে শ্রেণীবিভাগগুলো আছে, এক নায়কতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি। তাহলে এক নায়কতন্ত্র আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। তাহলে আইয়ুব খান কত সালে? অর্থাৎ পশ্চিম পাকিস্তানের এক নায়কতন্ত্রের জনক ছিলেন আইয়ুব খান। আইয়ুব খান কত সালে ক্ষমতাচ্যুত হন? 1969 সালে। তাহলে আইয়ুব খানকে পাকিস্তানের সামরিক শাসক নেতা, পাকিস্তানের সামরিক শাসনের নেতা কে ছিলেন? আইয়ুব খান ছিলেন। তাহলে আইয়ুব খান কত সালে ক্ষমতাচ্যুত হয়েছেন? 1969 গণ আন্দোলনের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হয়। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তাহলে 1969 পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আইয়ুব খানের পতনের পর পাকিস্তানের সরকার প্রধান কে হয়েছিলেন? ইয়াহিয়া খান। এভাবেও আসতে পারে যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? ইয়াহিয়া খান ছিল, বা রাষ্ট্রপতির নাম ইয়াহিয়া খান। পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। তাহলে পাকিস্তানের সাধারণ নির্বাচন কে দিতে বাধ্য হয়েছেন? ইয়াহিয়া খান। কত সালে? 1970 সালে। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তাহলে পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1970 সালে। এই 1970 সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ নির্বাচনে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আন্ডারলাইন করব, উত্তরগুলোকে গোল দাগ দিব, তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবো এবং নিজেও জানতে পারবো যে এটা প্রশ্ন হতে পারে, এটা উত্তর হবে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভারের পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের, কারণ তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে 1970 সালের প্রাদেশিক নির্বাচন ও জাতীয় নির্বাচন, দুই নির্বাচনই। বাঙালির অবিসাংবাদিক নেতা, আপোষহীন নেতা। অবিসাংবাদিক নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা আপোষহীন নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে, অর্থাৎ পাকিস্তান সরকার বা পাকিস্তান রাষ্ট্রের যে সরকার প্রধান ইয়াহিয়া খান ক্ষমতাচ্যুত হননি। গণতন্ত্রে হত্যার বলছে, গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। গণতন্ত্রকে হত্যা করে তিনি ক্ষমতায় বসতে চেয়েছেন। কে গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিলেন? ইয়াহিয়া খান।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালে 3রা মার্চ, কত তারিখ? 1971 সালে 3রা মার্চ ঢাকা জাতীয় পরিষদ। মোস্ট ইম্পর্টেন্ট, 1970 সালে দুটি নির্বাচন হয়েছিল, একটা প্রাদেশিক নির্বাচন আর একটা জাতীয় পরিষদ নির্বাচন। প্রথম অধিবেশন ডেকেছিলেন তাহলে বাংলাদেশে 1971 সালে 3রা মার্চ জাতীয় অধিবেশন কে ডেকেছিলেন? ইয়াহিয়া খান। এটি কিন্তু সার্টিফিকেট পরীক্ষা এর আগে এসেছে। কিভাবে এসেছিল? 1971 সালে 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন কে ডেকেছিলেন? ইয়াহিয়া খান ডেকেছিলেন। কিন্তু কোনো কারণেই তিনি হঠাৎ, এই কোনো কারণ না দেখে হঠাৎ পহেলা মার্চ ঘোষণা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। তাহলে এভাবেও প্রশ্নটা এখন আসবে, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? ইয়াহিয়া খান। কত তারিখে? পহেলা মার্চ। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনে পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও ক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তাহলে এই অধিবেশন থেকে, অর্থাৎ এই যে ষড়যন্ত্র থেকে বাঙালিকে মুক্তি দেওয়ার জন্য বাঙালিরা স্লোগান দিয়েছে, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো এবং বাংলাদেশকে স্বাধীন করো। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এগুলো হচ্ছে বাংলাদেশ জাগানোর স্লোগান। জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগান শহরে গ্রামে, বলছে শহর বন্দর গ্রামে আন্দোলিত হয়। এরই পটভূমিতে 1971 সালে 7ই মার্চ, তাহলে এই যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই এবারের সংগ্রাম 7ই মার্চ কত তারিখে দিয়েছেন? 1971 সালে 7ই মার্চ। কোন ময়দানে? রেসকোর্স ময়দান। মোস্ট ইম্পর্টেন্ট, 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় দিয়েছেন বা কোন মাঠে দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে দিয়েছিলেন। তাহলে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান বা সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান মানে মাঠ। প্রায় 10 লক্ষ বাঙালি, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস বা মোস্ট ইম্পর্টেন্ট একটি নৈবিত্তিক বা জ্ঞানমূলক আসবে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে কতগুলো জনগণ উপস্থিত ছিল? 7 কোটি জনগণের মধ্যে 10 লক্ষ জনগণ সরাসরি এই ভাষণে অংশগ্রহণ করেছিল। 7 কোটি জনগণের মধ্যে 10 লক্ষ জনগণ লোকে উপস্থিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটি ঐতিহাসিক ভাষণ। এটা ঐতিহাসিক কেন? এটা ইতিহাস কেন্দ্রিক, অর্থাৎ এখানে ইতিহাস পেয়েছে, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস এই ভাষণেই, এই ভাষণকে ঘিরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কারণে এটি একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণটি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি কয় মিনিট দিয়েছিলেন? 18 মিনিট দিয়েছিলেন। পৃথিবীতে বা গোটা ওয়ার্ল্ডে বা গোটা পৃথিবীতে দুনিয়া কাঁপানো ভাষণ যা আমরা 6টা পাই, তার মধ্যে এটা একটা। এই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। তাহলে বাংলাদেশকে স্বাধীনতার জন্য কোন আন্দোলন, কোন ভাষণে আহ্বান জানিয়েছে? এই 7ই মার্চের ভাষণেই। আবেগে বক্তব্যের দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধু সেই ভাষণটি আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট মার্কিন আব্রাহাম লিঙ্কন। মোস্ট ইম্পর্টেন্ট, কে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে এটিকে তুলনা করা হয়। তাহলে 7ই মার্চের ভাষণকে কার সঙ্গে তুলনা করা হয়? ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়। ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণটি কে দিয়েছিলেন? আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। বঙ্গবন্ধু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। এটা গৃহযুদ্ধকে কেন্দ্র করে আব্রাহাম লিঙ্কন 2 মিনিটের একটি ভাষণ, দুনিয়া কাঁপানো ভাষণ দিয়েছেন। সেটা বঙ্গবন্ধু 18 মিনিটে এইরকমই একটি দুনিয়া কাঁপানো ভাষণ দিয়েছেন, যেটা বাংলাদেশকে স্বাধীনতার মুক্তির পথ দেখায় দিতে সক্ষম হয়েছে এবং এই স্বাধীনতা আমাদের ছিনিয়ে আনা সম্ভব হয়েছে। এটি একটি ঐতিহাসিক ভাষণ বলছে, তুলনা করা হয়েছে। ঐতিহাসিক ভাষণ এখানে লিপিবদ্ধ করা হলো। আমরা এখন সরাসরি ভাষণটা পড়বো। তাহলে যেই ভাষণটা পড়বো সেটাকে কার সাথে তুলনা করা হয়েছে? আব্রাহাম লিঙ্কনের ভাষণ, যেটা আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গের ভাষণ দিয়েছিল, সেটার সাথে বঙ্গবন্ধুর ভাষণটাকে তুলনা করা হয়েছে। বলছে, ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু বলতেছে বাঙালিকে উদ্দেশ্য করে কত কোটি? প্রায় 10 লক্ষ বাঙালি এই রেসকোর্স ময়দানে এই ভাষণটি শুনতেছেন। বলছে, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভাবাক্রান্ত, অর্থাৎ দুঃখ ভরা মন নিয়ে, দুঃখ ভাবাক্রান্ত মন মানে দুঃখ ভরা মন দিয়ে আপনার সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু নিজেই হাজির হয়েছেন। আপনারা সবাই জানেন এবং বোঝেন, সকল বাঙালি জানে এবং বোঝে যে পাকিস্তানরা আমাদের শাসনের নামে শোষণ করতেছে।
আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কোন কোন অঞ্চল? তাহলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর। এই রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তাহলে বাঙালিকে হত্যা করে পাকিস্তান এই রাজপথ রক্তে রঞ্জিত অর্থাৎ লাল করে ফেলছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়। বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। তাহলে বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। তাহলে বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ মুক্তি চায়। তাহলে কয়টি অধিকার? 3টি অধিকার নিয়ে কথা বলছে। বাংলার মানুষের মুক্তির কথা, বাংলার মানুষের বাঁচার কথা, বাংলার মানুষের অধিকারের কথা। কে বলেছে? বঙ্গবন্ধু বলেছে। কাদের পক্ষ হয়ে? বাঙালির পক্ষ হয়ে। কাদেরকে? পাকিস্তানি সরকার বা রাষ্ট্রপ্রধানকে। কোন ময়দানে? রেসকোর্স ময়দানে। কি অন্যায় করেছিলাম? আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের কেন হত্যা করা হচ্ছে? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়েছে। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলি মোস্ট ইম্পর্টেন্ট। ন্যাশনাল অ্যাসেম্বলি শব্দের অর্থ কি? জাতীয় পরিষদ বসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কারণ ৭৪-এর নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং দেশ গড়ার এ দেশকে গড়ে তুলব। তাহলে শাসনতন্ত্র শব্দের অর্থ আমরা সংবিধান তৈরি করব এবং আমরা দেশ চালাবো বা আমাদের দেশ আমরা স্বাধীনতা নিব। এদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সংস্কৃতির মুক্তির পাবে। তাহলে এদেশের মানুষ কি কি থেকে মুক্তি পাবে? বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। এদেশের মানুষ অর্থনৈতিকভাবে বাঁচবে, রাজনৈতিকভাবে পাবে এবং সংস্কৃতি, আমাদের ভাষা আমরা ধরে রাখতে পারবো, মুক্তি পাবো। কিন্তু দুঃখের বিষয়, আজও দুঃখের সাথে বলতে হয় 23 বছর। তাহলে পাকিস্তান সরকার আমাদেরকে কত বছর শাসনের নামে শোষণ করেছে? 23 বছর। প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, পাকিস্তান সরকার আমাদের কত বছর শাসন করেছিল? 23 বছর। প্রশ্ন আন্ডারলাইন, উত্তর গোল দাগ দিব। করুণ ইতিহাস, বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস। এই 23 বছর ছিল রক্তের ইতিহাস, অত্যাচারের ইতিহাস। তাহলে 23 বছরের ইতিহাস কি ছিল? অত্যাচারের ইতিহাস ও এদেশের মানুষের রক্ত ঝরার ইতিহাস ছিল। 23 বছরের ইতিহাসে মুমূর্ষু নরনারী মুমূর্ষু মানে একদম মৃত্যুর মতো অবস্থা, যার এক কথায় মুমূর্ষু, যার মৃত্যুর মতো অবস্থা, শুধু বেঁচে আছে কিন্তু মৃত্যুর মতোই। নারী পুরুষ অর্থাৎ নরনারী উভয় আর্তনাদের ইতিহাস ছিল এই 23 বছর। বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, অর্থাৎ রক্ত দিয়ে রাজপথ লাল করার ইতিহাস। 1952 সালে আমরা রক্ত দিয়েছিলাম। তাহলে এই ৭৪-এর নির্বাচনের হওয়ার পর যে আমাদের প্রতি অত্যাচার করেছে, এরকম অত্যাচার কত সালে করেছিল? 52-র ভাষা আন্দোলনে করেছিল। 1954 সালে আমরা জয়লাভ করেছি। তাহলে 1900 যুক্তফ্রন্ট কত সালে নির্বাচন হয়েছিল? 1900 যুক্তফ্রন্ট গঠন হয়েছিল 1953 সাল, কিন্তু যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল 1954 সাল। এই নির্বাচনেও পূর্ব পাকিস্তান জয়লাভ করেছিল এবং যুক্তফ্রন্টের নেতা ছিল শেরে বাংলা একে ফজলুল হক। আমরা এগুলো সবই জানি, কিন্তু আমাদের ক্ষমতা ছাড়তে তারা রাজি ছিলেন না। শুধু নির্বাচন দিয়ে গেছেন কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। আমাদের গদিতে বসাতে পারেনি। গদিতে শব্দের অর্থ রাজ সিংহাসন। গদি, এখানে গদি বলতে কি? রাজ সিংহাসন আমাদের দেয়নি। বা 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করেন। তাহলে মার্শাল ল কে জারি করেছেন? আইয়ুব খান। মোস্ট ইম্পর্টেন্ট, মার্শাল ল কে জারি করেছেন? আইয়ুব খান মার্শাল ল জারি করেছেন। কত সালে? 1958 সালে। কয় বছর মার্শাল ল জারি করে ক্ষমতায় ছিলেন? 10 বছর ক্ষমতায় ছিলেন। কে ক্ষমতায় ছিলেন? আইয়ুব খান। কত সাল থেকে? 1958 সাল থেকে 1959 সাল পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত আইয়ুব খান ক্ষমতায় ছিলেন মার্শাল ল জারি করে। মার্শাল ল কি? মার্শাল ল হচ্ছে সামরিক শাসন, অর্থাৎ সেনাবাহিনীর হাতে ক্ষমতা। সেনাপ্রধান হয়ে রাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন। আমাদেরকে গোলাম করে রেখেছেন। গোলাম শব্দের অর্থ চাকর বা দাসী। আমরা পশ্চিম পাকিস্তানের চাকর বা দাসী হিসেবে ছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বেঁচে থাকার। আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর বলছে, তারপর আমরা গোলাম ছিলাম বা আমরা গোলাম ছিলাম। বলছে 1966 সালে 6 দফা আন্দোলন। তাহলে 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। তাহলে 6 দফা আন্দোলন কার ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের ফেব্রুয়ারি মাসে এই 6 দফা আন্দোলন করেছিলেন। 6 দফা আন্দোলনে 7 জনকে গুলি করা হয়েছিল। এই 6 দফা আন্দোলনে বাঙালির অধিকার নিয়ে কথা বলেছে। এই অধিকার নিয়ে কথা বলতে গিয়ে 7 জন বাঙালি গুলি খেয়ে মারা গেছে। এ কারণে আমার বলছে 6 দফা আন্দোলনে
ছয় দফা আন্দোলনে 7 জুনে আমাদের বলছে 7 জুনে আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর ইয়াহিয়া খান সরকার নিয়েছেন। তাহলে আইয়ুব খান প্রেসিডেন্ট, আইয়ুব খানের ক্ষমতার পর কে ক্ষমতায় এসেছেন? ইয়াহিয়া খান ক্ষমতায় এসেছিলেন। তিনি আমাদের দেশের শাসনতন্ত্র অর্থাৎ সংবিধান রচনা ইত্যাদি দেবেন, গণতন্ত্র দেবেন, সংবিধান দিবেন, গণতন্ত্র দিবেন, বা আমাদের বলছে আমরা মেনে নিলাম অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবেন, এই কথা বলে আমরা তার কথা একমত হয়েছিলাম। তারপর অনেক ইতিহাস গেল, নির্বাচন হলো, ৭০-এর নির্বাচন হয়েছে। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। তাহলে বঙ্গবন্ধু কার সাথে দেখা করেছিলেন? প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছিলেন। ইয়াহিয়া খানকে বর্তমান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। শুধু আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠ। তাহলে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ ছিল। মেজরিটি পার্টির নেতা হিসেবে আমাকে তাকে অনুরোধ করলাম। তাহলে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ করলাম কাকে অনুরোধ করলাম? প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে। 15 ফেব্রুয়ারি বলছে 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেবেন। তাহলে কত তারিখে? জাতীয় পরিষদের অধিবেশন 15 ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল। তিনি আমার কথা রাখলেন না। বঙ্গবন্ধুর কথা কে রাখেনি? বঙ্গবন্ধুর কথা ইয়াহিয়া খান। সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। অ্যাসেম্বলিতে অর্থাৎ গণপরিষদে আমরা বসবো। আমি বললাম অ্যাসেম্বলি বন্ধে আলোচনা অর্থাৎ গোল টেবিল করে মধ্যে বসবো, আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায় কথা বলে, আমাদের সংখ্যা বেশি হলে একজন যদি সে হয় তার ন্যায় কথা আমরা তা মেনে নিব। অর্থাৎ যদি একজনও সত্য বা ন্যায় কথা বলে আমরা তার কথাও মেনে নিব। বলছে ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ। আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। অর্থাৎ এই 15 ফেব্রুয়ারির পর যে বৈঠক হবে এরপরে আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা। তাহলে কোথাকার মেম্বার? পশ্চিম পাকিস্তানের মেম্বার মানে সদস্য। কোথাকার? শাসনতন্ত্রের সদস্যরা। মেম্বার শব্দের অর্থ সদস্য, শাসনতন্ত্রের বা আমলাতন্ত্রের সদস্য যারা। যদিও এখানে আসে তাহাদের কসাইখানা হবে অ্যাসেম্বলি। কসাইখানা মানে যেখানে মাংস কাটাকাটি হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলি। অর্থাৎ এখানে একটা টিটকারিমূলক বা একটা নাকচ করার কথা বলে গেলেন। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে। অর্থাৎ যে অ্যাসেম্বলিতে আসে গোল টেবিল বৈঠক করবে তাকে হত্যা করা হবে। কেউ যদি অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ারা থেকে করাচি পর্যন্ত। পেশোয়ারা কোথায়? পেশোয়ারা পাকিস্তানের একদম আফগানিস্তানের নিকটবর্তী। অর্থাৎ পাকিস্তানের যে বর্ডার দেশগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই পেশোয়ারা বলতে একদম আফগানিস্তান থেকে যদি বলতে পেশোয়ারা থেকে, তাহলে পেশোয়ারাটি কোথায়? একদম বর্ডার এলাকার জেলা, অর্থাৎ একদম আফগানিস্তান পর্যন্ত থেকে করাচি পর্যন্ত। করাচি কি বর্তমান পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। পাকিস্তানের প্রাচীন রাজধানীর নাম ছিল করাচি। যখন অবিভক্ত বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ছিল তখন করাচি পাকিস্তানের রাজধানী ছিল। করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, পরিষদ চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কার নেতৃত্বে? এই ভুট্টোর নেতৃত্বে। বঙ্গবন্ধুর কথা আর হলো না। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছেন। ইয়াহিয়া খান আবার ডেকেছেন। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। ভুট্টো সবসময় বিরোধিতাই করে গেছেন। 35 জন সদস্য, মোস্ট ইম্পর্টেন্ট, কতজন সদস্য বা 35 জন মেম্বার শব্দের অর্থ সদস্য। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে আসলেন। কোথায়? পূর্ব পাকিস্তানে। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। তাহলে বাংলাদেশকে এবং বাংলার মানুষকে অপবাদ দেওয়া হলো। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠলো। অর্থাৎ এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। শান্তিপূর্ণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। আমি বললাম আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। বাঙালিকে বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে সবকিছু হরতালের মধ্যে বন্ধ থাকবে, কিন্তু স্বাভাবিকভাবে কোনো কিছু জ্বালাও পোড়াও চলবে না। কলকারখানা বন্ধ থাকবে। জনগণ সাড়া দিল, সবাই দোকানপাট বন্ধ করলো।
আপনার ইচ্ছা জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো, অর্থাৎ আপনার ইচ্ছা জনগণের নিজের ইচ্ছা এবং বঙ্গবন্ধুর নির্দেশে সবাই রাস্তায় বেরিয়ে পড়লো। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ। তারা নিজেই যে প্রতিজ্ঞা করলো হলো কি পেলাম আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে বাঙালির গরিব দুঃখী, আমাদের দেশের গরিব দুঃখী মানুষের নিরস্ত্র মানে অস্ত্রহীন মানুষের বিরুদ্ধে। অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য যে অস্ত্রগুলো, অর্থাৎ পাকিস্তান রক্ষার জন্য যে অস্ত্রগুলো কিনা হয়েছে বহিঃশত্রু থেকে মুক্তির জন্য, সেগুলা নিরস্ত্র অসহায় মানুষ, এই বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের বুকের উপর গুলি হচ্ছে। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু মানে আমরাই বেশিরভাগ। আমরা বাঙালি যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। টেলিফোনে আমার সাথে কথা হয়, আমি বলছি আমার সাথে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধুর সাথে কথা হয় টেলিফোনে। তাকে আমি বলেছিলাম, বলতে ইয়াহিয়া খানকে, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমাদের গরিবের উপর, আমার মানুষের উপর গুলি করা হচ্ছে, কি করে আমার মায়ের কোল খালি করা হচ্ছে। বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে ফোনের মাধ্যমে এগুলো বলতেছেন, কি করে মানুষ হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। বঙ্গবন্ধু ইয়াহিয়া খানকে এসে নিজে স্বচক্ষে দেখে এবং বিচারের জন্য ফোনের মাধ্যমে ডাক দিচ্ছেন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স হবে। তাহলে আমি নাকি স্বীকার করেছি, বঙ্গবন্ধু স্বীকার করেছেন নাকি 10 তারিখ, কত তারিখ? 10 তারিখ রাউন্ড টেবিল বৈঠক, অর্থাৎ গোল টেবিল বৈঠক। রাউন্ড টেবিল বৈঠক মানে রাউন্ড টেবিল কনফারেন্স শব্দের অর্থ বাংলায় হবে গোল টেবিল বৈঠক। কার সঙ্গে? ইয়াহিয়া খানের সঙ্গে। কার? বঙ্গবন্ধুর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাউন্ড টেবিল বৈঠক কনফারেন্স বা রাউন্ড টেবিল কনফারেন্স কত সালের কত তারিখ? 1971 সালে 10 তারিখে হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল বৈঠক বা কিসের গোল টেবিল বৈঠক, কার সাথে করব? যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সাথে বলছে, তাদের সাথে বসবো। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক। মোস্ট ইম্পর্টেন্ট, কয় ঘন্টার গোপন বৈঠক? ইয়াহিয়া খানের সাথে ভুট্টোর 5 ঘন্টা গোল টেবিল বৈঠক হয়েছে এই বাংলা ষড়যন্ত্র করার জন্য, গোপনে গোপনে, প্রকাশ্যে না। বলছে যে বক্তৃতায় তিনি এসেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইয়েরা আমার, 25 তারিখের অ্যাসেম্বলি মানে পরিষদ কল রয়েছে, রক্তের দাগ শুকায়নি, রক্তের দাগ এখনো বাঙালির আছে। আমি 10 তারিখ সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর খাড়া দিয়ে আরটিসিতে। তাহলে আরটিসি মোস্ট ইম্পর্টেন্ট, রাউন্ড টেবিল কনফারেন্স, আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারেন না। অ্যাসেম্বলি কল রয়েছে, বলছে অ্যাসেম্বলি কল রয়েছে মানে ফোনের কথাটি বলছে। আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন শব্দের অর্থ ইংরেজিতে মার্শাল ল, এখানে বলছে মার্শাল ল শব্দের অর্থ সামরিক আইন। উইথড্র শব্দের অর্থ প্রত্যাহার, মোস্ট ইম্পর্টেন্ট, উইথড্র শব্দের অর্থ প্রত্যাহার, মার্শাল ল শব্দের অর্থ সামরিক আইন বলছে সামরিক আইন করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর বলছে লোকদের বেরাক শব্দের অর্থ বারান্দা, কিন্তু বেরাক শব্দের ওইখানে যেখানে পুলিশ ছাউনি বা সেনাবাহিনীর ছাউনি আছে সেখানে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে। বাঙালিদেরকে যেভাবে হত্যা করেছে সামরিক বাহিনী তা তদন্ত করতে হবে। আর জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ জনগণের কথা মানতে হবে সেনাবাহিনীকে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি কিনা। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, অর্থাৎ বাঙালিকে যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার না পেয়ে আমরা গোল টেবিল বৈঠকে যাব না, এটা হচ্ছে মূল কথা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। বঙ্গবন্ধু বলতেছে এতগুলা লোক হত্যা করা হলো, আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, আমরা স্বাধীনতার আন্দোলন, আমাদের অধিকার আন্দোলন, আমরা বেঁচে থাকার আন্দোলনের জন্যই আমরা করেছি। বলছে আমরা এদেশের মানুষের অধিকার চাই। বঙ্গবন্ধু বলতেছে আমরা এদেশের অধিকারের জন্য, বাঁচার জন্যই সংগ্রামে নেমেছি। আমি পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি, বাংলাদেশের যত কোর্ট কাচারি মানে আদালত আছে, আদালত ফৌজদারি মানে যেখানে বিচার করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয়, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। যতদিন আমরা বিচার পাবো না ততদিন বাংলাদেশের কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সবকিছুই বন্ধ থাকবে। কেন? আমরা এভাবে গুলি খেয়ে মরতে পারবো না। গরিবদের যাতে কষ্ট না হয়
যাতে আমার মানুষের কষ্ট না, আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না, অর্থাৎ হরতালের ডাক দিয়েছে। রিক্সা গরুর গাড়ি রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট মানে সেক্রেটারিয়েট শব্দের অর্থ সচিবালয়, সুপ্রিম কোর্ট উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট শব্দের অর্থ সর্বোচ্চ আদালত, হাইকোর্ট উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, জজ কোর্ট জেলা আদালত, সেমি গভর্নমেন্ট মানে বেসরকারি সরকারি দপ্তর, ওয়াবদা শব্দের অর্থ ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, এটার বাংলা হচ্ছে বিদ্যুৎ ও পানি উন্নয়ন কর্তৃপক্ষ। ওয়াবদা কোন কিছু, এই ওয়াবদা মোস্ট ইম্পর্টেন্ট, নৈবিত্তিক আসবে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিকে কি বলে? ওয়াবদা বলে, এর সংক্ষিপ্ত রূপ, এবং এর বাংলা অনুবাদ কি? পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। তারপর সেমি গভর্নমেন্ট আধা সরকারি, জজ কোর্ট, জেলা কোর্ট, হাইকোর্ট, উচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, সেক্রেটারিয়েট মানে সচিবালয়। এগুলো সব আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলাই পরীক্ষায় রিপিট হচ্ছে, পুনরায় আসতেছে, চলবে না। 28 তারিখ কর্মচারীদের গিয়ে বেতন দিয়ে আসবেন, অর্থাৎ 28 তারিখের মধ্যে, 30 তারিখ না 28 তারিখের মধ্যে বেতন দিতে হবে, না হলে হবে না। আর এরপরে যদি বলছে এরপর যদি বেতন দেওয়া না হয় আর একটি গুলি চলবে না, আর একটি গুলি চললে আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ তুলো, অর্থাৎ সবাই যুদ্ধের প্রশিক্ষণ, প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ তুলতে হবে। তোমাদের যা কিছু আছে, অর্থাৎ বঙ্গবন্ধু বাঙালিদের উদ্দেশ্য করে বলছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। শত্রু বলতে কারা? পশ্চিম পাকিস্তানিরা বা পাকিস্তানের সামরিক শাসককে উদ্দেশ্য করে বলছে। এবং জীবনের তরে রাস্তাঘাটে যা কিছু আছে বলছে, যা আছে সবকিছুই যদি হুকুম দিবার না পারি, অর্থাৎ বঙ্গবন্ধু যদি হুকুম দিতে না পারে তোমরা বন্ধ করে দিবে। বলছে আমরা ভাতে মারবো, পানিতে মারবো, অর্থাৎ পূর্ব পাকিস্তানে ধান হয়, এগুলো পাকিস্তান নিয়ে যায়। বলছে ভাতে মারবো, পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা আমার বেড়াকে শব্দের অর্থ তোমরা আমার ব্রাকে থাকো, অর্থাৎ ছাউনিতেই থাকো, কেউ তোমাদের কিছু করতে পারবে না, কিন্তু আর আমাদের বুকের ওপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি বাঙালি, মোস্ট ইম্পর্টেন্ট, 1971 সালে নির্বাচনের সময় বাংলাদেশের জনসংখ্যা কতগুলো ছিল? 7 কোটি মানুষ ছিল। বলছে দাবায় রাখতে পারবে না, তাহলে 7 কোটি জনসংখ্যাকে পশ্চিম পাকিস্তানের ক্ষমতা নাই আমাদের দাবায় রাখতে পারে। আমরা যখন মরতে শিখেছি, অর্থাৎ এর পূর্বে আমরা 66 6 দফাতে জীবন দিয়েছি, 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছি, আমরা আর দিতে চাই না। আমরা যখন দিয়েই দিয়েছি, আমরা রক্ত দিতেও জানি, কেউ আর আমাদের মারতে পারবে না। বলছে আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, অর্থাৎ 66 6 দফায়, 69 গণ অভ্যুত্থানে, এরপর 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে বা শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আওয়ামী লীগ সরকার যতদিন আওয়ামী লীগ থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দেওয়ার চেষ্টা চলবে। যারা পারেন রিলিফ শব্দের অর্থ ত্রাণ, রিলিফ শব্দের অর্থ ত্রাণ দেওয়া হবে কমিটির পক্ষ থেকে, আওয়ামী লীগ কমিটির পক্ষ থেকে রিলিফ ত্রাণ দেওয়া হবে, সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেককে শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন, অর্থাৎ হরতালের সময় যে বন্ধ ছিল এই হরতালের জন্য তাদের টাকা দিতে হবে, বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমরা এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ থাকবে, সরকারি কর বন্ধ থাকবে, বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না, কেউ সরকারকে কর দিবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে, আত্মকলহ মানে নিজের দ্বন্দ্বের সৃষ্টি করেছে, লুটপাট করতেছে আমাদেরকে করবে। এই বাংলা হিন্দু মুসলিম সবাই, অবাঙালি যারা আছে তারা আমার ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপর। আমাদের জন্য বদনাম না হয়, বদনাম মানে সম্মানহানি বা প্রশংসাহানি না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদিও রেডিওতে আমার কথা না শোনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি বাঙালি বঙ্গবন্ধুর কোনো কথা না শোনে তাহলে বাঙালিরা এই কথাগুলো শুনবে না বা পাকিস্তানের পক্ষের কাজ করবে না। যদি টেলিভিশনে আমার নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবে না, অর্থাৎ বঙ্গবন্ধুর ভাষণের কথা যদি প্রচার না করা হয় তাহলে বাঙালিরা এগুলা যাবে না।
2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, 2 ঘন্টা শুধু ব্যাংক খোলা থাকবে টাকা নেওয়ার জন্য, যাতে করে মানুষ তার মাইনেপত্র নিতে পারে। অর্থাৎ আমরা যে বেতন কর্মচারী, আমরা সরকারি বেতন পাই। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানের 1 পয়সাও চালান হতে পারবে না। অর্থাৎ পূর্ব পাকিস্তানের সম্পদ পূর্ব পাকিস্তানেই থাকবে, আর আমাদের শাসনের নামে শোষণ করতে দেওয়া হবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে, এবং আমাদের পূর্ব বাংলার সমস্যা পূর্ব বাংলার সমাধান করতে হবে। বিদেশের সাথে বলছে দেওয়া নেওয়া চলবে না। বিদেশের সাথে আমাদের কোনো ধরনের এই রপ্তানি আমদানি আপাতত বাংলাদেশের স্থগিত থাকবে। কিন্তু যদি এই দেশের মানুষের খতম মানে ধ্বংস, খতম শব্দের অর্থ ধ্বংস করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে। সবাই বাঙালিরা বুঝে সুঝে কাজ করবেন। যদি বঙ্গবন্ধু কিছু করতে না পারেন, অর্থাৎ তাকে যদি ধরে নিয়ে হত্যা করা হয় ইত্যাদি, তিনি নিজের ভবিষ্যৎ দেখে এগুলো বলতেছেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, মহল্লা মানে গ্রামের আরো ছোট অংশ, মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ, মোস্ট ইম্পর্টেন্ট, আওয়ামী লীগের নেতৃত্বে মহল্লা, গ্রামে ও মহল্লায় কি করা হয়েছে, সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়েছে। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি আরো দেব। তাহলে আমরা রক্ত দিতে শিখেছি, আমরা আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ চায় আমরা বাঙালি মুক্তি হব বা মুক্তি পাবো। কার কাছ থেকে? পাকিস্তান সরকারের কাছ থেকে। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট, এই নৈবিত্তিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এবারের সংগ্রাম, মুক্তি সংগ্রাম। বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের আগে কি চেয়েছেন? বাঙালির মুক্তি চেয়েছেন। যদি মুক্তি পাই স্বাধীনতা পাবো, আর যদি মুক্তি না পাই স্বাধীনতা পাবো না। এ কারণে এই কথাটি আমরা মনে রাখবো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু আমাদের প্রথমেই স্বাধীনতা চাননি, আমাদের মুক্তি চেয়েছেন। আমরা যদি মুক্তি পাই আমরা অবশ্যই কি পাবো? স্বাধীনতা পাবো। তাহলে আমরা এই ভাষণ থেকে কি কি শিক্ষা পেলাম, বঙ্গবন্ধু সম্পর্কে আমরা কি শিক্ষা পেলাম, এখন আমরা এই টিকা ও শব্দার্থ সব বলে দিয়েছি। কি শিক্ষা পেলাম? যে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ জননেতা আমাদের এই বর্ষিয়ান জননেতা, অসাম্প্রদায়িক নেতা, আপোষহীন নেতা আমাদের এই। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করব কেন? অবশ্যই বাংলাদেশে যে স্বাধীন পেয়েছে, এই স্বাধীন যখন আমরা পেয়েছি, আমরা সংবিধান রচনা করেছি। তাহলে আমাদের দেশ যে স্বাধীন, আমাদের কি আছে? সংবিধান আছে। তখন আমাদের দেশে 7 কোটি জনসংখ্যা ছিল, 7 কোটির মধ্যে এই সংবিধানে শুধু একজনের নাম আছে। তখন কি এই 7 কোটি লোক বাকি আন্দোলনে যাইতো না অন্যান্য ব্যক্তির কথা বলার জন্য? যিনি এই সংবিধানটা লিখেছেন ডক্টর কামাল, তিনি আন্তর্জাতিক আদালতের একজন বিচারক, তিনিও তার নামটি লিখেননি, কারণ তখন সেই প্রেক্ষাপট ছিল। অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান কোনো দিয়েই তুলনা করা ঠিক না। অতএব আমরা অবশ্যই তাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করব। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। অবশ্যই এই সালটা আমাদের জন্য আসবে, এবং এই 17 মার্চ শিশু দিবস পালন করে থাকি। এবং তিনি 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। বঙ্গবন্ধু উপাধি কত সালে পেয়েছেন? 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। এই উপাধিটা কে দিয়েছেন? ছাত্রনেতা তোফায়েল আহমেদ দিয়েছেন। তখন বাংলার প্রাণপ্রিয় তিনি, তা বাংলাদেশ স্বাধীন হওয়ার যুদ্ধের আগেও তিনি বঙ্গবন্ধু, বাংলার বন্ধু ছিলেন। অতএব তার অবদান আমরা কখনোই অস্বীকার করতে তো পারবোই না, ভুলতেও পারবো না। এরপর বঙ্গবন্ধু 1971 সালে 25 মার্চ মধ্যরাতে তাকে পাক হানাদার বাহিনী অর্থাৎ পশ্চিমা পাকিস্তান সরকার তুলে নিয়ে যায়। দেশ স্বাধীনের পর 1972 সালে 10 ফেব্রুয়ারি পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্তি করে আনা হয়। এবং তিনি 1974 সালে বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি যিনি বাংলায় ভাষণ দিতে পারেন। এবং 1975 সালের 15 আগস্ট সামরিক বাহিনী বাংলাদেশের কিছু বিপদগামী কতিপয় সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। আমরা অবশ্যই এখান থেকে উপলব্ধি করব স্বাধীনতা আমাদের কিভাবে এসেছে, আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতা আমরা যতদিন বেঁচে আছি আমাদের শুধু জন্য না, আমাদের পরপুরুষ অর্থাৎ আমাদের প্রজন্ম, আমার পরের জন্ম, আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন পৃথিবী বেঁচে থাকবে আমাদের জন্য স্বাধীন থাকে। আমরা অবশ্যই এই কামনাই করি। তাহলে সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। সবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।